স্বাগতম, নমস্কার। আজকে এমন একটি বিষয় নিয়ে, এমন এক ব্যক্তিত্বকে নিয়ে আমাদের এই বিশেষ এপিসোড করছি শিক্ষামূলক, যেটা আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রয়োজন আছে। এবং প্রয়োজন আছে এ কারণে যে শিক্ষান্তে বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ঠিক আপনার ছেলে বা মেয়ে, এ ধরুন আসন্ন উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা, সে পরীক্ষাটা তো দিল, পাশ করলো, কি পড়বে? এখন আপনি অবশ্যই মনে করতে পারেন যে ভারতীয় সংস্কৃতিতে সংস্কৃত নিয়ে পড়তেই পারে, চাকরি আছে তো। এগুলো ভাববার মতন জায়গা কিন্তু আজকে এসছে, এবং এসছে বলেই আমরা এমন একজনকে আজকে আপনাদের সামনে নিয়ে এসছি। তিনি টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মিস্টার কৌশিক সরকার। নমস্কার স্যার, প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞেস করতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে টেকনো ইন্ডিয়া ইজ এ বিগ গ্রুপ। আজকে এডুকেশন সেক্টরে আপনাদের শুধু বাংলায় নয়, বাংলার বাইরে প্রচুর, ত্রিপুরাতে পর্যন্ত আপনাদের এসএনইউ এর ইউনিভার্সিটি হয়েছে। তো এটা সফল দিক, এবং এটা তো বাস্তব যে আজকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা সম্পূর্ণরূপে আপনারা পাচ্ছেন, তেমন ত্রিপুরার মুখ্যমন্ত্রীরও কিন্তু সহযোগিতা আপনারা পেয়েছেন। একদম। তো এই জায়গাটা থেকে প্রথম যে প্রশ্নটা থাকে যে আপনাদের মানে আপনি নিজে যে ধরনের প্রফেশনালিজমের মধ্যে রয়েছেন এবং সেই ব্যাপারে আপনি পারদর্শী, পেশাদারি কোর্স আজকে কতটা প্রয়োজন? নমস্কার, ধন্যবাদ প্রসূনদা, অনেকদিন পরে আপনার সাথে আবার কথা বলার সুযোগ হওয়ার জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যখনই আমি এই সিটিভিএন স্টুডিওতে আসি আর প্রসূনদার সাথে বসি, এমন এমন উনি প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলো আমি শুধু রেলিভেন্ট বলবো না, একেবারে আপ টু মোমেন্ট, এক্ষুনি যেগুলোর দরকার সেই প্রশ্নগুলোই আপনি করেন। তো সেই জন্য ধন্যবাদ। প্রফেশনাল কোর্স যদি বলেন, আমি এর সাথে সাথে একটু অ্যাড করতে চাইবো প্রফেশনাল স্কিলস। আচ্ছা, অ্যাকচুয়ালি সেটাই আমাদের দরকার। জেনারেল ডিগ্রি কোর্সের সাথে আজকের দিনের ইন্ডাস্ট্রি ডিমান্ডের যে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, সেটা হচ্ছে যে জেনারেল প্রোগ্রামগুলো অনেক বেশি থিওরি বেসড, কিন্তু আজকের ইন্ডাস্ট্রি চাইছে জব রেডি স্কিলস। আপনাকে এই প্রফেশনাল কোর্সগুলো এই জব রেডি স্কিলটাকে তৈরি করে দিতে সাহায্য করে। এবং সেই জব রেডি স্কিল মানে লেটেস্ট টেকনোলজি জানছি, বা লেটেস্ট কি হ্যাপেনিং হচ্ছে সেগুলো জানছি, শুধু সেটা নয়, সেইটা আমার কমিউনিকেশন স্কিল, আমার প্রেজেন্টেশন স্কিল, এই সমস্ত বিষয়গুলোকে এনক্যাপসুলেট করে যে কোর্সেসগুলো তৈরি করা, ফিল্ড অনুযায়ী স্পেশালাইজড কোর্সেস যেগুলো তৈরি করা, সেগুলোকেই আমরা প্রফেশনাল কোর্স অ্যান্ড প্রফেশনাল স্কিলস বলছি। আজকের যুগে যদি চাকরির বাজারে সাকসেস হতে হয়, তাহলে এই প্রফেশনাল কোর্স অ্যান্ড স্কিল ছাড়া আর কোনো গতি নেই। একটা উদাহরণ যদি দেন, কারণ আপনি টেকনো ইন্ডিয়া গ্রুপ শুধু না, এসএনইউ সমস্তটাই তো দেখছেন, যে কি ধরনের, মানে এই কোর্সগুলো কি ধরনের, মানে ধরুন ইঞ্জিনিয়ারিং যেমন একটা প্রফেশনাল কোর্স। আপনাকে আমি বলি, এই যেরকম ইঞ্জিনিয়ারিং বললেন আপনি, ধন্যবাদ সেই জন্য। এর সঙ্গে একটা ফিল্ড আছে ডাক্তারি। আমি একটা ডাক্তারির এক্সাম্পল থেকে আমরা যে কোর্সগুলো নিয়ে কাজ করি তার মধ্যে আসছি। ঠিক, যখন আমরা ছোট ছিলাম, বা আপনারও ছোট বয়সে, জেনারেল প্র্যাকটিশনার থাকতো, জিপি। আজকের দিনে আপনি খুঁজে পাবেন? আপনি যাবেন না, স্পেশালিস্টের কাছে আজকে আপনি স্পেশালিস্ট ছাড়া যাবেন না। এই প্রফেশনাল কোর্সগুলো হচ্ছে স্পেশালিস্ট কোর্স। আচ্ছা, যেমন ধরুন মিডিয়া সায়েন্স। আচ্ছা, আগে আপনি একজন মিডিয়া সায়েন্সের ছাত্রকে A to Z সব পড়তে হতো। আজকের দিনে কিন্তু আপনিও যখন এখানে ক্যামেরার পিছনের আমার যে বন্ধু রয়েছেন, তাকে যখন আপনি এখানে হায়ার করছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, সে কতটা বাংলা ভালো লিখতে পারে বা ইংরাজি ভালো লিখতে পারে, তার থেকেও বেশি সে কতটা ক্যামেরা সম্পর্কে জানে, সে কতটা লেটেস্ট টেকনোলজিগুলো সম্পর্কে জানে, এইটার স্কিলকে আপনি ম্যাপ করেন। ধীরে ধীরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিগ্রিগুলি আর বিশেষ ম্যাটার করছে না, আপনার স্কিলটা ম্যাটার করছে। সুতরাং যে কোনো ফিল্ডে যখন আমি যাচ্ছি, তখন সেই ফিল্ডের প্রফেশনাল হিসাবে আমাকে যেতে হবে।
এবং সেই প্রফেশনাল মানে আমাকে একটা পুরো ডিগ্রি কোর্সে ঢুকে পড়লাম সেটা নয়। আমি ধরুন কেউ একজন ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কম্পিউটার সায়েন্সেই পাস করেছে, তার সাথে সাথে সে যে ফিল্ডে যেতে চায় সেই ফিল্ড রেলিভেন্ট তাকে অনেক কিছু সার্টিফিকেশন করতে হয় বা করা উচিত। মানে সেই ফিল্ডে যে জিনিসগুলি লাগে সেইটাকে শিখে নিয়ে তার যাওয়া উচিত। তার মানে এই নয় যে আমি অন্য জিনিসগুলো শিখবো না, অন্য জিনিসগুলো না জানলে এই জিনিসের ব্যাপ্তিটা আমি বুঝতে পারবো না। আমি ব্যাপ্তিটা যেরকম বুঝবো সেরকম পিন পয়েন্টেড প্রিসাইসলি আমি যে কাজটা করতে যাচ্ছি সেই সম্পর্কে আমার আরও ডিটেল ধারণা নিয়ে আমি যাব। তো এটাই হচ্ছে প্রফেশনাল কোর্স বা আজকের দিনের অ্যাপ্রোচ টুয়ার্ডস এডুকেশনটা এরকম হয়ে গেছে। তো কৌশিক স্যার, আপনারা কি ঠিক এইভাবেই পড়াচ্ছেন? এক্স্যাক্টলি। এসএনইউতে আমাদের এসএনইউ, তার সাথে সাথে আমাদের যেহেতু আপনার বাংলা চ্যানেল সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায়, তো আরেকটি বাংলাভাষী রাজ্য ত্রিপুরাতেও আমাদের যে ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা, এবং এখানে কলকাতায় আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, আমাদের এইখানে কিন্তু আমরা এই স্কিলগুলোকে ছাত্রদের মধ্যে একেবারে খুঁড়ে খুঁড়ে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। যেমন ধরুন বিশ্ববিদ্যালয়ের যে চিরাচরিত কনসেপ্ট সেটা কিন্তু আজকের দিনে ভেঙে যাচ্ছে। আচ্ছা প্রসন্দা, আপনার কি কখনো মনে হয়েছে যে আমি একটা কোর্সে ভর্তি হয়েছি, তার জন্য কিছু টাকা দিয়েছি, সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি হবে? আজকের ছাত্ররা এটা ভাবে যে এই কোর্সে আমি যদি ভর্তি হই তাতে 5 লক্ষ টাকা দিলাম কি 2 লক্ষ টাকা দিলাম কি 1 লক্ষ টাকা দিলাম, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি আছে? এইটা করার পর আমি কি চাকরি পাবো, সেই চাকরিতে আমি কত স্যালারি পাবো, ডাজ দ্যাট মেক সেন্স যে আমি এত টাকা এত সময় এর পিছনে ইনভেস্ট করব? ছাত্ররা কিন্তু আজকে আমাদের এসে এই প্রশ্নগুলো করছে, এবং এইগুলোকে মাথায় রেখে তাদেরকে আরও মার্কেট রেডি, জব রেডি করে দেওয়ার জন্য আমরা আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা বিভিন্ন প্রফেশনাল কোর্স প্রোভাইডারদের সঙ্গে আমরা টাই আপ করেছি। ফর এক্সাম্পল, যে কোনো ছাত্র এবং যে কোনো মাস্টারমশাই তাদের স্কিল রিস্কিলিং, আপস্কিলিং করার জন্য আমরা পৃথিবী বিখ্যাত একটি এই স্কিল পোর্টাল কোর্স এরার সাথে আমরা টাই আপ করি। ভেরি ভেরি বিগ কনসেপ্ট। কোর্স এরার সমস্ত কোর্স আমাদের ছাত্রছাত্রীরা বিনামূল্যে করতে পারে। বাহ। তো সেই কোর্স এরাতে যেরকম ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স আছে, সেরকম মিডিয়ার কোর্স আছে, সেরকম অন্যান্য বিষয় নিয়েও কোর্স আছে, ম্যানেজমেন্টের কোর্স আছে, এআই এর উপরে কোর্স আছে, ইভেন ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির উপরেও স্পেশালাইজড কোর্স আছে, মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স আছে। যে আমি এটা শিখলাম, এআইতে গেলাম, এআই এর মধ্যেও তো আমরা আস্তে আস্তে এআই ইভলভ করছেন। হ্যাঁ, আমাদের যেরকম এআই অ্যান্ড এমএল এর উপরে বিটেক প্রোগ্রামই আছে, এবং সেটা শুধু কলকাতায় নয়, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতেও আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এআইসিটি প্রোগ্রাম রয়েছে আমাদের। সেইগুলো যেরকম হচ্ছে তার আরও ইনডেপথ স্টাডি জন্য এই কোর্সেরার সাথেও আমরা টাই আপ করা আছে আমাদের, এবং সেটা বিগত কয়েক বছর ধরে চলছে। আমাদের মাস্টারমশাইরাও রেগুলার বেসিসে আমাদের পুরো ইন্টারনাল অ্যাসেসমেন্ট সিস্টেমে টিচারদেরও ইট ইজ ওয়ান অফ দ্য প্যারামিটার যেটা দেখা হয় যে সারা বছরে সেই টিচারও নিজেকে আপগ্রেড করার জন্য কতগুলো কোর্স করেছে, আর স্টুডেন্টরা তো করছেই, তারা সার্টিফিকেশন নিচ্ছেই, সেই সার্টিফিকেশনগুলো তাদের সিভিতে অনেক ভ্যালু অ্যাড করছে। ঠিক ঠিক ঠিক, এটা খুব কারেক্ট একটা উত্তর। এবং একই সাথে আমি বলবো যে আপনি অলমোস্ট বছরের প্রায় 6 থেকে 7 মাস বাইরে থাকেন, এবং বাইরে থাকেন মানে কখনো আমি দেখছি আপনি আমেরিকাতে, কখনো দেখছি ফ্রান্সে, কখনো ভিয়েতনামে। এই যে কোয়ালিটি এডুকেশন যেটা, সেটা তো আপনি নিজের চোখে দেখে আসছেন, এখানে এসে সেটা প্লেস করছেন, একটা কোঅর্ডিনেশনের জায়গা তৈরি হচ্ছে। তো এখানে আমার কথাটা হচ্ছে যে এর পরেও অনেকের একটা বিদেশ যাত্রা করার একটা ইচ্ছা থাকে, সেটা আপনাদের এখান থেকে প্রচুর ছেলেমেয়েরা বাইরে যায়, তো আপনি বাইরে গেলে কি তাদের দেখা পান? মানে এই কোঅর্ডিনেশনটা আপনারা, মানে আপনি বিশেষ করে কিভাবে করছেন? এইটা আপনার এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাকে সবার প্রথম বলতে হবে আমাদের গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডাইরেক্টর এবং আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার চ্যান্সেলর শ্রী সত্যম রায়চৌধুরী স্যারের কথা। স্যার আমার মেন্টর, গাইড, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। স্যারের থেকে আমি যেটা শিখেছি, গত 15-16 বছর ধরে আমি স্যারের সাথে আছি,
তার আগে ভারতবর্ষের অন্যান্য জায়গায় আমি চাকরি করে এসেছি এবং আপনার যাকে আমাদের অক্সফোর্ড অফ ইস্ট বলে পুনে, আমি পুনেতে বহু বছর ছিলাম, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিলাম। স্যারের সাথে গত 16 বছরে যেটা শিখেছি, সেটা কতটা আয়ত্ত করতে পেরেছি জানি না, যে স্যার বিশ্বাস করেন, সত্যম স্যার বিশ্বাস করেন কোয়ালিটির কোনো বিকল্প নেই। সো নো কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। এবং এই কারণে উনিও নিজেও যেরকম সারা পৃথিবী বিভিন্ন দেশে যান, বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউশন ভিজিট করেন। ইভেন আমি দেখেছি স্যার কোনো প্লেজার ট্রিপে গেলেও কোনো না কোনো অফিসের কাজ থাকে এবং কোনো না কোনো একাডেমিক ইনস্টিটিউশন উনি ভিজিট করেন। আমাকেও উনি সুযোগ দিয়েছেন সারা পৃথিবীর বিভিন্ন দেশের একাডেমিক ইনস্টিটিউশনগুলো ভিজিট করা। এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে সেইখানকার যে প্র্যাকটিস, ভালো ভালো প্র্যাকটিসগুলো, সেইগুলোকে আমরা কি করে ইন্ডিয়ানাইজ করতে পারি। এইখানে প্রসঙ্গে একটা ব্যাপার আছে, অনেক সময় আমরা Ctrl+C Ctrl+V করে দিই, মানে কপি আর পেস্ট। কপি পেস্ট তো হতে পারে না, কখনো। আপনি যদি নরওয়েতে আছেন তাহলে মোটামুটি বছরের পুরো সময়টাই আপনাকে গরম জামা পরে কাটাতে হবে। এখন সেইটাকে যদি আপনি কপি পেস্ট করে কলকাতায় সারাদিন ধরে গরম জামা পরে থাকেন, তাহলে জুন মাসে কি অবস্থা হবে সেটা সহজেই অনুমেয়। সুতরাং কিন্তু এই ভালো ভালো জিনিসগুলোকে দেখে সেটা ইন্ডিয়ান কনটেক্সটে কি করে আমরা সেই কাজটা করতে পারি। কারণ আপনি জানবেন, আমেরিকা যদি একটা কোনো টেকনোলজি আবিষ্কার করে সাধারণ মানুষের জন্য, যার ভ্যালু $1, আজকের দিনে সেই $1 আমেরিকার টেকনোলজিটা আমার দেশে পৌঁছতে 90 টাকা হয়ে যায়। সেটা কিন্তু $1 নয়। সুতরাং আমেরিকার জিনিসটাকে, বিদেশের জিনিসটাকে, ভালো জিনিসগুলোকে আমাদের এখানে আমরা কি করে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা তার প্রসেস হতে পারে, তার সিস্টেমস হতে পারে, তার কারিকুলাম ডিজাইন হতে পারে। সেইগুলোকে আমরা সবসময়, স্যার আমাদেরকে এনকারেজ করেন যে এইগুলোকে আমাদের সিস্টেম, শুধু আমাদের ইউনিভার্সিটি নয়, ইভেন আমাদের স্কুলে। আমি ব্যক্তিগতভাবে স্যার আমাকে পাঠিয়েছিলেন, আমি ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কিতে একটা প্রায় 7 দিন থেকে স্কুল এডুকেশনের উপর কিছু কাজ ওদের থেকে শিখে এসেছিলাম। তো সব জিনিসগুলো তো আমাদের এখানে কপি পেস্ট করা সম্ভব নয়, কিন্তু যেগুলো যেগুলো সম্ভব, যে প্রসেস, যে মেথডোলজি করা সম্ভব, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের ওয়েদারে বা আমাদের কালচারের সাথে, কারণ এডুকেশনটা আমাদের কালচারের সাথে খুব সম্পৃক্ত ব্যাপার। এটা আইসোলেট করে দেখলে হবে না। সুতরাং সেইটাকে কিভাবে করা যায় এটা আমরা করি। দ্বিতীয়ত, এইটারই এক্সটেন্ডেড পার্ট হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বা টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে সত্যম রায়চৌধুরী স্যারের নেতৃত্বে যে ইউনিটগুলি আছে, তার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ফরেন কোলাবোরেশন। আই থিঙ্ক ইস্টার্ন ইন্ডিয়াতে উই আর দ্য বেস্ট, and in India one of the best in terms of foreign active collaboration. অনেকে আছে কোলাবোরেশন করে, একটা সই করে চলে আসলো, আমার কাছে 200টা MOU আছে। এফেক্টিভ কতগুলো? এই 200 জনের মধ্যে কতজনের সাথে আমার কাজ হচ্ছে, সেইটা কিন্তু আমরা করছি। আমরা যেরকম জাপানের ইউনিভার্সিটির সাথে জয়েন্ট ল্যাব তৈরি করেছি, সেখানে কাজকর্ম হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা সেই দেশে পড়তে যাচ্ছে সেমিস্টার এক্সচেঞ্জে, ওই দেশের ছেলেমেয়েরা আমাদের এখানে পড়তে আসছে সেমিস্টার এক্সচেঞ্জে। সো দ্যাট সার্টিফাইজ দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য ভিশন অফ আওয়ার চ্যান্সেলর, যে নো কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি, not only in education, in infrastructure, in processes, even in teacher recruitment. ঠিক। আমার এবার যেটা জানতে ইচ্ছা করে যে আপনি তো দেখেছেন যে ইন্ডিয়ান ক্রিকেট টিম যেমন T20 চ্যাম্পিয়ন হলো, তারপরে দেখা গেল যে মেয়েরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো। ফুটবলের দিকে আমাদের একটা দৃষ্টি রয়েছে যে তারাও মোটামুটি একটা চেষ্টা করছে ISL ইত্যাদি ইত্যাদিতে। তো এই যে স্পোর্টস কালচার, এটা আমি মানে 15-20 বছর আগেও দেখেছি টেকনো ইন্ডিয়া যে একটা এই সংস্কৃতির সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, আমাদের এই সল্টলেকের যেখানে বইমেলা হয়, সেখানে টুর্নামেন্ট হতো, সেখানে আপনাদের প্রত্যেকটা কলেজ উপস্থিত হতো বিভিন্ন পোশাক পরে, এবং T20 মতন, T20 না, তাই ওই 50 ওভার্সের মতন তারা লিমিটেড ওভারের খেলা খেলতো। তো এই স্পোর্টস কালচারটা আপনারা কিভাবে ধরে রেখেছেন?
দেখুন, নতুন এডুকেশন পলিসি অনুযায়ী স্পোর্টস ইজ নো মোর আ কো কারিকুলার অ্যাক্টিভিটি। আচ্ছা, স্পোর্টস নাও ইজ আ পার্ট অফ দ্য কারিকুলাম। এইটা আজকে হয়েছে টেকনো ইন্ডিয়াতে, সত্যম স্যার, এটা বহু বছর আগে। কারণ খেলাধুলা করলেই আপনার চরিত্রের বিকাশ হবে, স্বামী বিবেকানন্দ কবেই বলে গেছে, ঠিক। যে এদিক ওদিক না করে মাঠে ফুটবল খেলো। হ্যাঁ, একদম। তো সেইটা আমাদের প্রত্যেক কটা ইনস্টিটিউশনে, বিশেষ করে যেখান থেকে নেশন বিল্ডিং হয় গ্রাসরুট থেকে, সেই আমাদের স্কুলগুলোতে, আমাদের প্রত্যেকটা স্কুলে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ আছে। খেলার মাঠ ছাড়া স্কুল বোধহয় আমাদের নেই। এবং আমাদের ম্যানেজিং ডাইরেক্টর স্যারের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় আমরা আগামী দিনে স্পোর্টস ইউনিভার্সিটি নিয়ে আসছি। আমাদের স্পোর্টস ইউনিভার্সিটি বিল অলরেডি আমাদের বিধানসভায়, একদমই এই স্পোর্টস ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, এইটা আপনি জেনে খুশি হবেন প্রসূনদা, এই ইউনিভার্সিটিটা ভারতবর্ষে প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে। এই প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি পথপ্রদর্শক হলো পশ্চিমবঙ্গ, এবং তাতে আমরা উই আর দ্য অনলি গ্রুপ ইন ইন্ডিয়া অ্যাজ অন ডেট যারা এই খেলাধুলাটাকে একটা ইনস্টিটিউশনালাইজ করে একটা ইউনিভার্সিটির রূপে, আমরা সরকারি কিছু স্পোর্টস ইউনিভার্সিটি আছে বিভিন্ন জায়গায়, আমাদের রাজ্যে ছিল না কোনো স্পোর্টস ইউনিভার্সিটি, কিন্তু আমাদের রাজ্যে তো বটেই, সারা ভারতবর্ষেও প্রথম প্রাইভেট স্পোর্টস ইউনিভার্সিটি এস্টাবলিশ করছেন শ্রী সত্যম রায়চৌধুরী, নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, চুঁচুড়াতে। আচ্ছা। এবং আপনি যেটা বললেন এই যে খেলাধুলা, এইটা আমাদের যেটা মনে হয়েছে, বা আমারও ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, সেটা হচ্ছে যে এই খেলাধুলার ডেভেলপমেন্টটা গ্রাসরুট লেভেল থেকে হওয়া উচিত। এই গ্রাসরুট লেভেল থেকে করার জন্য আমাদের সত্যম স্যারের সুপুত্র শ্রী দেবদূত রায়চৌধুরী, উনি একটা মিশন নিয়েছেন যে এই গ্রাসরুটে বিশেষ করে ফোকাস করেছেন ফুটবল খেলার উপর। এটা যেটা আমাদের বাঙালিদের প্রাইড। আজকে দুঃখের বিষয় হচ্ছে ন্যাশনাল টিমে একটাও বাঙালি প্লেয়ার নেই। হ্যাঁ, এবং 140 কোটির দেশ, আমরা এশিয়ান গেমসে, মানে এশিয়াতেই ঠিক মতো খেলাধুলা করতে পারছি না ফুটবলে, অ্যাজ ফার অ্যাজ ফুটবল ইজ কনসার্ন। সেই জন্য আমাদের ডাইরেক্টর এবং আমাদের সত্যম স্যারের ছেলে শ্রী দেবদূত রায়চৌধুরী, দেবদূত, আপনি জেনে খুশি হবেন যে আমরা দেবদূত একটা ক্লাব এস্টাবলিশ করেছে আন্ডার টেকনো ইন্ডিয়া গ্রুপ, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। আমরা গত বছরের আগের বছর আত্মপ্রকাশ করি এবং কলকাতা ফার্স্ট ডিভিশনে প্রথম বছর জয়েন করেই আমরা চ্যাম্পিয়ন হই। চ্যাম্পিয়ন হয়ে আমরা প্রিমিয়ার ডিভিশনে উঠেছি। তো এই 25-26-এর প্রিমিয়ার ডিভিশনে আমরা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহাবাডানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছি। আশা করছি সামনে এটা আরও ভালো ফল করবে। এবং খুব রিসেন্টলি আমাদের এই গ্রাসরুট থেকে যদি বাচ্চা উঠে না আসে, তাহলে তো বড়দের কাজ করে লাভ নেই। সেই জন্য গ্রাসরুটের জন্য আমরা ইউকেএসসি একাডেমি শুরু করেছি। এবং আপনি জেনে খুব খুশি হবেন, পৃথিবী বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের সাথে আমাদের শ্রী দেবদূত রায়চৌধুরীর নেতৃত্বে আমরা টাই আপ করেছি, এবং ভারতবর্ষে প্রথম ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুল, যেটা সামনের বছর থেকে শুরু হবে, গড়িয়াতে আমরা শুরু করছি। চমৎকার, চমৎকার। এবং সেইখানে ম্যানচেস্টার সিটির থেকে কোচরা আসবেন এবং 365 দিন 24/7 তারা ওখানে অ্যাভেলেবেল থাকবেন। থেকে ওইখান থেকে আমরা চেষ্টা করছি যাতে ভারতবর্ষের ফুটবলকে আবার সেই তার গরিমাতে পৌঁছে দেওয়া যায়। আপনি তো নিজে বাইরে বহুবার গেছেন এবং মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখেছেন বোধহয় এই ধরনের ইউনিভার্সিটি অলরেডি বোধহয় একদম হই হই করে চলছে, প্রচুর। তো সেটার থেকে তো একটা ইনফ্লুয়েন্স রয়েছে। একেবারে সবশেষ যে প্রশ্নটা করতে ইচ্ছা করে, যে এই যে একটা ব্যাপ্তি, টেকনো ইন্ডিয়া মানে একটা সাগরের মতন হয়ে গেছে, যে হোয়াট নট ব্যাপারটা হয়ে গেছে। তো আজকে যখন আমাদের প্রচুর গজিয়ে ওঠা ইনস্টিটিউট যেগুলো হচ্ছে, যেগুলো নিয়ে অনেক গার্জিয়ানেরই খুব একটা তিক্ততা রয়েছে, যে পাচ্ছে একটা করে খুলে নিচ্ছে একটা অ্যাপ্রুভাল নিয়ে, সেটা কিন্তু সর্বনাশ হচ্ছে। তার কারণ একটা ছেলে ফিজিক্সে পেলো হায়ার সেকেন্ডারিতে কোনো ক্রমে 40 আর অঙ্কে 42,
সেই ছেলেটার এলিজিবিলিটি কি আছে? বরং আমি তো মনে করি যে এসএনইউতে এত কোর্স রয়েছে যে তাকে সঙ্গে সঙ্গে বলা যায় না এটা না, তুমি ওই কোর্সটা পড়ো। তো সেটা কি খারাপ হচ্ছে না? দেখুন, আমি কোনো কারোর নাম বলছি না, একেবারেই সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের এসএনইউতে দেখুন, আমাদের একটা মেন্টরিং অ্যান্ড টিউটরিং সিস্টেম আছে এবং একটা অ্যাসেসমেন্ট সিস্টেম আছে, যেটাতে আমরা ম্যাপ করার চেষ্টা করি যে আপনার যে প্রসপেক্টিভ স্টুডেন্ট আমার কাছে আসছে, হতে পারে আমি অ্যাসেস করছি যে আমি ওই লাইনটাতে যেতে চাই, বা আমার প্যারেন্টস, আজকাল তো বাচ্চাদের থেকে বাবা মায়েদের বেশি ওইটাই বেশি, যে এটা করতে হবে সেটা করতে হবে। তো আমাদের সেই অ্যাসেসমেন্ট সিস্টেম দিয়ে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করি যে এ কোন দিকে গেলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, কোনটার এর অ্যাপটিটিউড আছে, কোনটার নেই, দেন অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে সাজেস্ট করি। আর ইন কেস অফ ইঞ্জিনিয়ারিং এডুকেশন, সেখানে তো মেজরিটি অ্যাডমিশন থ্রু জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের থ্রুতেই হয়। তো সেখানে একটা মাপদণ্ড আছে, এআইসিটির কিছু নিয়মকানুন আছে, এবং আমাদের এসএনইউরও অন্যান্য কোর্সের জন্য আমাদের নিজস্ব এক্সামিনেশন রয়েছে। এছাড়া ভেরিয়াস রেগুলেটরি অথরিটির লেট ডাউন নর্মস আছে। তো সেই নর্মসের বাইরে আমরা কখনোই বেরোতে পারি না। শুধু যারা প্রসপেক্টিভ স্টুডেন্ট, আমরা তাদেরকে বলবো, আপনারা যে ধরনের ইনস্টিটিউশনে যাচ্ছেন, সেই ইনস্টিটিউশনে গিয়ে ওই দয়া করে সবার আগে কি প্লেসমেন্ট হয়েছে জিজ্ঞেস করার পরিবর্তে কয়েকটা জিনিস দেখুন। কারা পড়াচ্ছেন, মাস্টারমশাইদের সম্পর্কে জানুন, কি ল্যাব আছে সেটা সম্পর্কে জানুন, একদমই, আর কি কি অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাফিলিয়েশন আছে, অ্যান্ড বেসড অন দ্যাট অ্যাফিলিয়েশন তারা এই জিনিসগুলি করাতে পারেন কি না। ফর এক্সাম্পল আপনাকে বলি যে ধরুন কেউ রাজ্য সরকারের তার কাছে অ্যাপ্রুভাল আছে, ইউজিসির আছে, সে হঠাৎ করে যদি ল পড়াতে শুরু করে, মুশকিল, তাকে তো বিসিআই এর অ্যাপ্রুভালটা নিতে হবে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তো এইটাও ছাত্রছাত্রীদের জানতে হবে যে এই কোর্স করতে গেলে আলাদা রেগুলেটরি অথরিটির পারমিশন লাগে, শুধু একটা এক্স পারমিশন থাকলেই হয় না, ওয়াইটাও লাগে। এই জিনিসগুলো একটু জানতে হবে। এগুলো আমি বলবো যে এইটা হেল্প করার জন্য আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরাতে, সব জায়গাতেই আমাদের স্টুডেন্ট হেল্প ডেস্ক আছে। সেইখানে যাওয়া মানেই যে আপনাকে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে এরকম কোনো কথা নেই। আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমরা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যাতে তারা মিসলিড না হন, এবং কি তাদেরকে যতটা আমরা হেল্প করতে পারি সেইটা ব্যবস্থা আমাদের করা আছে। আপনারা এই ফেসিলিটিটা ইউটিলাইজ করতে পারেন। অনেক কৃতজ্ঞতা জানাই ভাইস প্রেসিডেন্ট অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ মিস্টার কৌশিক সরকারকে, আমার অত্যন্ত প্রিয় বন্ধু। আমরা মানে তাকে পেয়ে আজকে অত্যন্ত নিজেদেরকে আনন্দিত মনে হচ্ছে, ধন্য মনে হচ্ছে। এবং এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সিটিবিএন এর সঙ্গে যোগাযোগ করবেন। উই আর অলওয়েজ কানেক্টিং উইথ অর কানেক্টেড উইথ টেকনো ইন্ডিয়া গ্রুপ। থ্যাংক ইউ ভেরি মাচ কৌশিক। থ্যাংক ইউ, নমস্কার।